আজকের এই চমৎকার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা বিশাল, কিছুটা বিমূর্ত, কিন্তু আমাদের দৈনন্দিন জীবন আর অর্থনীতির জন্য আক্ষরিক অর্থেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর তা হল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ। দেখুন, এখানে আমরা কোনো রাজনৈতিক পক্ষ নেব না, আমাদের উদ্দেশ্য একদম সোজা। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি কিভাবে এত বিশাল এক ঋণের পাহাড় তৈরি করল, তার পেছনের নিখাত সত্যটা আমরা আজ বোঝার চেষ্টা করব। কারণ এই গল্পটার গভীরে গেলে সত্যি চমকে উঠতে হয়। শুরুতেই চলুন প্রায় ৯০ বছর আগের একটা কথায় ফিরে যাই। ১৯৩৬ সালে প্রেসিডেন্ট হার্বার্ট হুভার এই সতর্কবাণীটি দিয়েছিলেন। একটু ভেবে দেখুন তো, কথাটা শুনতে যেমন চমৎকার, ঠিক তেমনই কিন্তু ভীতিকর। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন? এত দশক আগে বলা এই কথাটা আজকের দিনে এসে যতটা প্রাসঙ্গিক মনে হচ্ছে, আগে কখনোই এতটা ছিল না। বর্তমান পরিস্থিতি দেখলে আপনার মনে হবে এই সতর্কবাণীটা যেন একদম আজকের প্রজন্মের জন্যই দেওয়া হয়েছিল। ৩৯ ট্রিলিয়ন ডলার, হ্যাঁ ঠিকই শুনেছেন। জাস্ট সংখ্যাটার দিকে একবার তাকান। এটি কেবল একটা সাধারণ সংখ্যা নয়, এটি যুক্তরাষ্ট্রের বর্তমান জাতীয় ঋণের পরিমাণ। অবাক করা ব্যাপার হলো, এই বিশাল ঋণের অঙ্কটা এখন যুক্তরাষ্ট্রের পুরো এক বছরের মোট দেশজ উৎপাদন বা জিডিপিকেও ছাড়িয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অর্থনীতিতে এমন অভূতপূর্ব আর বিশাল ঋণের বোঝা কিন্তু আর কখনই দেখা যায়নি। পর্ব ১, ৩৯ ট্রিলিয়ন ডলারের হিসাব। এই বিশাল মার্কিন জাতীয় ঋণের আসল মালিক আসলে কে? আমাদের অনেকেরই হয়তো একটা বদ্ধমূল ধারণা আছে যে আমেরিকার এই পুরো ঋণটাই বোধহয় বিদেশি রাষ্ট্রগুলোর কাছে, কিন্তু বাস্তবতা আসলে সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, এটা ঠিক যে জাপান, যুক্তরাজ্য এবং চীনের মতো বিদেশি রাষ্ট্রগুলো প্রায় ১/৩ বা ৩৩% ঋণের মালিক, কিন্তু আসল চমকটা হলো এই ঋণের সিংহভাগ, মানে প্রায় ৬৭% দেশের ভেতরেই রয়ে গেছে। বিভিন্ন সরকারি ট্রাস্ট ফান্ড, বড় বড় আর্থিক প্রতিষ্ঠান এবং খোদ ফেডারাল রিজার্ভই হল এই ঋণের সবচেয়ে বড় অংশীদার। পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ তার একটা দারুণ তুলনামূলক চিত্র দিলে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। দেখুন, ঋণ নেওয়া তো এক জিনিস, কিন্তু সেই ঋণের সুদ টেনে নেওয়াটা সম্পূর্ণ ভিন্ন একটা বোঝা। আপনি কি জানেন, মার্কিন সরকার বর্তমানে শুধুমাত্র এই ঋণের সুদ পরিশোধ করতেই প্রতি বছর $1 ট্রিলিয়ন ব্যয় করছে। মানে সরকার এখন জাতীয় প্রতিরক্ষা বা মেডিকেডের মতো অতি গুরুত্বপূর্ণ খাতে আলাদাভাবে যে বাজেট বরাদ্দ করে, তার চেয়েও অনেক বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে স্রেফ ঋণের সুদ গুনতে গিয়ে। পর্ব ২, রোগীর ইতিহাস। কিভাবে এই বিশাল ঋণের পাহাড় তৈরি হতে শুরু করল? চলুন একটু পেছনের দিকে ফেরা যাক। গত ৫০ বছরের এই সূচকীয় বৃদ্ধির দিকে তাকালে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। একটু খেয়াল করুন, ১৯৮০ সালেও ঋণ ছিল মাত্র $৯৮ বিলিয়ন, কিন্তু এর পর থেকেই এটা জ্যামিতিক হারে বাড়তে শুরু করে। ১৯৯০ সালে তা লাফিয়ে হল ৩.২ ট্রিলিয়ন। এরপর প্রতি দশকে ঋণ প্রায় দ্বিগুণ বা ৩ গুণ হয়েছে। ২০০০ সালে দ্বিগুণ, ২০১০-এ আবারও দ্বিগুণ এবং ২০২০ সালে তা গিয়ে ঠেকল $২৭ ট্রিলিয়ন। আর এখন বর্তমানে এটি $৩৯ ট্রিলিয়ন ছুঁয়েছে। এই ট্রেন্ডটা যে কতটা অ্যালার্মিং তা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। ইতিহাস ঘাটলে কিন্তু খুব পরিষ্কারভাবে দেখা যায় যে এই ঋণের পাহাড় কোনো নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের সৃষ্টি নয়। ২০০১ সালে ক্লিন্টন প্রশাসনের সময় শেষবারের মতো বাজেটে উদ্বৃত্ত ছিল। তারপর থেকে বুশ, ওবামা, ট্রাম্প থেকে শুরু করে বর্তমান বাইডেন প্রশাসন সবাই কিন্তু এই ঘাটতি বাজেট পরিচালনা করেছেন। এর সাথে আবার যোগ হয়েছে বিভিন্ন ঐতিহাসিক সংকটকালীন বিপুল ব্যয়, যেমন ধরুন ২০০৮ সালের আর্থিক সংকট বা ২০২০ সালের কোভিড-১৯ মহামারী। শুধুমাত্র ২০০০ সালেই বাজেটে ঘাটতি ছিল $3 ট্রিলিয়ন। এটা কোনো রাজনৈতিক কথা নয়, একদম নিরেট গাণিতিক সত্য। অবশ্যই সব ঋণ কিন্তু সমান নয়। অর্থনীতিবিদরা খুব সুন্দর করে ঋণকে দুটো ভাগে ভাগ করেন। মহাসড়ক নির্মাণ, নাসার মতো দীর্ঘমেয়াদী গবেষণা বা অর্থনৈতিক মন্দা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যে ঋণ নেওয়া হয়, সেটা হলো ভালো ঋণ, কারণ এগুলো ভবিষ্যতে দেশের জন্য লাভ বয়ে আনে। কিন্তু খারাপ ঋণ কোনগুলো? অর্থনৈতিক সুসময়েও কাঠামোগত ঘাটতি জিয়ে রাখা, অথবা আয়ের নতুন কোনো উৎস তৈরি না করেই কর কমিয়ে দেওয়া এবং সরকারি ব্যয় বাড়ানো। আর সত্যি বলতে এই রাজনৈতিক অভ্যাসটাই অর্থনীতির জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক। পর্ব ৩, লক্ষণসমূহ। এতক্ষণ তো আমরা বড় পরিসরের কথা বললাম। এবার আসুন দেখি
এই সামষ্টিক ঋণের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে পড়ছে? এই সংখ্যাটা সরাসরি আপনার এবং আমার মতো প্রতিটি সাধারণ পরিবারের সাথে যুক্ত। জাস্ট কল্পনা করুন, যদি এই ৩৯ ট্রিলিয়ন ডলারের জাতীয় ঋণকে দেশের প্রতিটি পরিবারের ঘাড়ে সমানভাবে চাপিয়ে দেয়া হয়, তাহলে প্রতিটা পরিবারের ভাগে পড়বে প্রায় ২,৮৮,০০০ ডলারের ঋণ। এটা কিন্তু কোনো রূপকথার গল্প নয়, এটি সাধারণ মানুষের ঘাড়ে নিঃশব্দে চেপে বসা এক বিশাল পরোক্ষ বোঝা। এখন প্রশ্ন হল, ওয়াশিংটনের ঋণের সাথে আপনার পকেটের সম্পর্কটা ঠিক কোথায়? ব্যাপারটা আসলে খুবই সোজাসাপটা। সরকারের ঋণ যখন বাড়ে, তখন বিনিয়োগকারীদের ধরে রাখতে ট্রেজারি ইয়েল্ড বা বন্ডের সুদ বাড়িয়ে দেওয়া হয়। আর ট্রেজারি ইয়েল্ড বাড়লে অটোমেটিকভাবে আপনার বাড়ি কেনার মর্টগেজ বা গাড়ি ঋণের সুদের হারও বেড়ে যায়। ভার্জিনিয়ার রিয়েল এস্টেট এজেন্টরা ইতিমধ্যে বলছেন যে এই উচ্চ মর্টগেজ রেটের কারণে সাধারণ আমেরিকানদের নিজের একটা বাড়ির স্বপ্ন ধীরে ধীরে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। পর্ব ৪, হার্ট অ্যাটাক, একটি ভয়ঙ্কর অর্থনৈতিক পরিস্থিতি। অর্থনীতিবিদ নিকোলাস লোরেস এখানে একটা অসাধারণ রূপক ব্যবহার করেছেন, যা চাইলেও ভোলা কঠিন। তিনি বলছেন, বর্তমান ঋণের অবস্থাটা ঠিক রাতারাতি ঘটে যাওয়া কোনো হার্ট অ্যাটাক নয়, বরং এটা হলো ডায়াবেটিসের মতো একটা দীর্ঘস্থায়ী ক্ষয়কারী রোগ। এটা খুব নীরবে ধীরে ধীরে অর্থনীতির শরীরকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর এই নীরব ঘাতক যে কোনো সময় একটা বড় ট্রিগারের অপেক্ষায় আছে, যা পরবর্তীতে সত্যি একটা ভয়ঙ্কর হার্ট অ্যাটাকের পরিস্থিতি তৈরি করতে পারে। আর যদি সেই অর্থনৈতিক হার্ট অ্যাটাক বা বন্ড মার্কেটের সংকট সত্যিই ঘটে, তাহলে পরিস্থিতি কেমন হবে জানেন? প্রথমে কোনো একটা বড় ঘটনা ঘটবে। বিশ্ববাজার সাথে সাথে মার্কিন ডলারের ওপর থেকে আস্থা হারাবে, আর বিনিয়োগকারীরা প্যানিক করে বন্ড বিক্রি করে দেবে। তখন বাধ্য হয়ে ট্রেজারি বিভাগ সুদের হার আকাশচুম্বী করে দেবে, যা হয়তো লাফিয়ে ৮% গিয়ে পৌঁছাবে। এর চূড়ান্ত পরিণতি, বাধ্য হয়ে সরকারকে শিক্ষা, অবকাঠামো এবং সামরিক খাতে ইমার্জেন্সি ভিত্তিতে মারাত্মক সব কাটছাট করতে হবে। পর্ব ৫, চিকিৎসা। এই মারাত্মক আর্থিক ভারসাম্যহীনতা দূর করার উপায় কি? অর্থনীতিবিদরা এই রোগ সারাতে কিছু বেশ তেতো ওষুধের কথা বলেছেন। প্রথমত, সরকারের বিবেচনামূলক ব্যয় অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয়ত, বয়স্ক জনসংখ্যা আর স্বাস্থ্যসেবার আকাশছোঁয়া খরচের কারণে মেডিকেয়ার, মেডিকেড এবং সামাজিক নিরাপত্তার মতো বড় প্রোগ্রামগুলোর কাঠামোগত সংস্কার এখন আক্ষরিক অর্থে অনিবার্য। এমনকি অবসরের বয়স বাড়ানোর মতো অজনপ্রিয় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার কথাও বলা হচ্ছে। এই পদক্ষেপগুলো শুনতে যতই কঠিন লাগুক না কেন, অর্থনীতিবিদদের মতে এগুলো ছাড়া আসলে আর কোনো পথই খোলা নেই। কেন খোলা নেই? কারণ যদি এই কঠিন সংস্কারগুলো এখনই করা না হয়, তবে আমাদের ভবিষ্যৎ এক ভয়ঙ্কর গাণিতিক পরিণতির দিকে এগোবে। বর্তমানে ঋণ জিডিপির প্রায় ১০০% সমান, কিন্তু কোনো ব্যবস্থা না নিলে অনুমান করা হচ্ছে ২০৩৪ সাল নাগাদ এটি জিডিপির ১১৭%-এ পৌঁছাবে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল, এই ট্রেন্ড চলতে থাকলে ২০৭০ সাল নাগাদ ঋণ জিডিপির ১৭৬% ছাড়িয়ে যাবে। এই অবিশ্বাস্য ঊর্ধ্বমুখী গতিপথটাকে যে কোনো মূল্যে থামানো প্রয়োজন। আজকের এই বিশ্লেষণটি আমরা শেষ করব খুব গভীর একটা প্রশ্ন দিয়ে। একটু ভাবুন, ঋণ যখন লাগামহীনভাবে জিডিপির ১৭৬%-এর দিকে ছুটে চলেছে, তখন ঠিক কোন বিন্দুতে গিয়ে বিশ্ব অর্থনীতি তার চূড়ান্ত সহ্য ক্ষমতা হারাবে? ঠিক কোন সেই ঘটনা যা এই দীর্ঘস্থায়ী ডায়াবেটিসকে একটি প্রাণঘাতী আর্থিক হার্ট অ্যাটাকে পরিণত করবে? এই প্রশ্নটা আপনাদের কাছেই রেখে গেলাম। পুরো সময়টা জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।